স্যার দয়া করুন, আমার গলার চেনটা ছিনতাই হয়ে গেছে। এরা আমার গলা কেটে দিয়েছে, দেখুন প্লিজ সাহায্য করুন। আবার কি হয়েছে? এদিক ওদিক তাকাও। আমার সবকিছু নিয়ে গেছে, আমি কি করব? ফাইল জমা দাও, পরে দেখা যাবে। শুনুন, আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য আপনাকে আমার কথা মানতে হবে। আপনি কি রাজি? এবার দেখাচ্ছি। এই কি করছিস? নাও, থাম, আরো নাও। বন্ধ কর। সকালটা আর 10টা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল। শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকার প্রধান সড়কটিতে তখন মানুষের উপচে পড়া ভিড়। রিকশা, অটোরিকশা আর বাসের হর্ন মিলে এক হট্টগোল চারদিকে। এই কোলাহলের মাঝে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। পরনে তার অত্যন্ত সাধারণ একটি সস্তা হলুদ রঙের শাড়ি, কপালে ছোট একটি লাল টিপ, চুলে সাধারণ একটি খোপা। বাহ্যিক অবয়ব দেখে যে কেউ তাকে মধ্যবিত্ত পরিবারের মতো সাধারণ চাকরিজীবী বা শিক্ষার্থী বলে ধরে নিবে। তার চোখে মুখে ছিল এক ধরনের ক্লান্তি, যা এই শহরের হাজারো খেটে খাওয়া মানুষের মুখে প্রতিদিন দেখা যায়। হঠাৎ করে পিছন থেকে একটি তীব্র গতির মোটর সাইকেলের আওয়াজ পা গেল। কোনো কিছু বুঝে ওঠার আগে মোটর সাইকেলের পিছনে বসা আরোহীটি মেয়েটির খুব কাছাকাছি চলে আসে এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে তার গলা লক্ষ্য করে হাত বাড়ায়। চোখের পলকে মেয়েটির গলায় থাকা সোনার চেনটি টেনে ছিঁড়ে নেওয়া হয়। টান এতটাই জোরে ছিল যে মেয়েটির গলার চামড়া কেটে রক্ত বের হতে শুরু করে। সে তীব্র ব্যথায় এবং আতঙ্কে চিৎকার করে সড়কের উপরে আছাড় খেয়ে পড়ে যায়। ছিনতাইকারী আমার চেন নিয়ে গেছে, কেউ ধরুন। মেয়েটি করুণ গলায় চিৎকার করতে থাকে, কিন্তু ব্যস্ত শহরের মানুষ তখন যে যার মতো ছুটছিল। দু একজন থমকে দাঁড়ালেও কেউ ছিনতাইকারীকে ধরার সাহস দেখালো না। মোটর সাইকেলটি ধোঁয়া উড়িয়ে নিমিষে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সড়কের ধুলোবালির মধ্যে বসে মেয়েটি দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। তার শারীরিক যন্ত্রণার চেয়ে যেন মনের ভিতরের অসহায়ত্বতাকে বেশি কুরে কুরে খাচ্ছিল। সমাজে একজন সাধারণ মানুষের নিরাপত্তা কতটা ভঙ্গুর তা সে প্রতি মুহূর্তে অনুভব করতে পারছিল। কিছুক্ষণ পর সে নিজের শাড়ির আঁচল দিয়ে গলার রক্ত মুছে উঠে দাঁড়ালো। মনের মধ্যে একটাই আশা, আইন ও প্রশাসন নিশ্চয় তাকে এই অন্যায়ের বিচার দিবে। এ ভরসা নিয়ে সে নিকটস্থ থানার দিকে পা বাড়ালো। থানার ভিতরে পরিবেশটা ছিল বেশ থমথমে। টেবিলের উপর স্মৃতিকৃত ফাইলের পাহাড়, সিলিং ফ্যানের ক্যাচ ক্যাচ শব্দ আর ডিউটি অফিসারের চেয়ারে বসে থাকা এক বয়োজ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার গম্ভীর মুখ। এই কর্মকর্তার নাম সুপ্রকাশ, কাল্পনিক নাম। তিনি বছরের পর বছর এই থানায় আছেন এবং সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করতে হয় তা তার নখ দর্পণে। হলুদ শাড়ি পরা মেয়েটি যখন কাঁদতে কাঁদতে থানার ভিতরে প্রবেশ করল, তখন সুপ্রকাশ সাহেব একটি ফাইলে সই করছিলেন। মেয়েটিকে দেখে তিনি একবার চোখ তুলে তাকালেন, তারপর আবার ফাইলে মনোযোগ দিলেন। মেয়েটি টেবিলের সামনে গিয়ে হাত জোর করে দাঁড়ালো। স্যার, আমার সব শেষ হয়ে গেছে। রাস্তায় একটা মোটর সাইকেল এসে আমার গলার সোনার চেনটা ছিনতাই করে নিয়ে গেছে। দেখুন স্যার, আমার গলা কেটে রক্ত বের হচ্ছে, মেয়েটি কাঁপাকাঁপি গলায় বলল। সুপ্রকাশ সাহেব ফাইলটি বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসলেন। তার চোখে কোনো সহানুভূতি ছিল না, বরং ছিল এক ধরনের তাচ্ছিল্য। তিনি বললেন, আরে রাখুন আপনার চেন। প্রতিদিন এরকম শত শত ছিনতাইয়ের ঘটনা ঘটছে এ শহরে। আপনারা মহিলারা কেন এত সোনাদানা পরে রাস্তায় বের হন? এখন এখানে এসে কান্নাকাটি করলে কি চেন ফিরে পাওয়া যাবে? মেয়েটি আরো অসহায় বোধ করল। সে বলল, স্যার, ওইটা আমার মায়ের দেয়া শেষ স্মৃতি ছিল। দয়া করে একটা ডায়েরি বা কেস ফাইল করুন। চোরটাকে একটু ধরার ব্যবস্থা করুন স্যার। সুপ্রকাশ সাহেব এবার একটু বাঁকা হাসলেন। টেবিলের উপর ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, দেখুন খুকি, থানায় এসে বললেই তো আর তদন্ত শুরু হয় না। আমাদের অনেক খরচ আছে, গাড়ি নিয়ে বের হতে হবে, ফোর্স খাটাতে হবে। যদি চান আমরা এখনই অ্যাকশনে যাই, তবে অগ্রিম 50,000 টাকা টেবিলের উপর রাখুন। টাকা ছাড়া এখানে একটা পাতাও নড়ে না। এ কথা শুনে মেয়েটি স্তব্ধ হয়ে গেল। সে বলল, স্যার, আমি তো ছিনতাইয়ের শিকার হয়েছি। আমার পার্সটাও মাটিতে পড়ে গেছে, সেখানে কোনো টাকা নেই। আমি এই মুহূর্তে কোথা থেকে টাকা দিব? সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কি আপনারা টাকা নেবেন? টাকা না পাওয়ার সম্ভাবনা দেখে সুপ্রকাশ সাহেবের আচরণ মুহূর্তের মধ্যে
উগ্র হয়ে উঠল। তিনি টেবিল চাপড়ে দাঁড়িয়ে উঠলেন এবং চিৎকার করে বললেন, জ্ঞান দিবেন না, এখানে সমাজ সেবা করতে বসিনি। টাকা নেই তো সোজাসুজি বাড়ি চলে যান। এখানে ফালতু কায়দা দেখাবেন না। বড় এসেছেন ডায়েরি করতে, বের হন থানা থেকে, নইলে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে লকআপে পুরে দিব। থানার অন্যান্য পুলিশ সদস্যরাও দূর থেকে এই দৃশ্য দেখছিল, কিন্তু সুপ্রকাশ সাহেবের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পায়নি। মেয়েটি সুপ্রকাশ সাহেবের এই চরম অপেশাদারিত্ব, ক্ষমতার অপব্যবহার এবং অশালীন আচরণ খুব শান্তভাবে পর্যবেক্ষণ করল। তার চোখের জল তৎক্ষণিক শুকিয়ে গেছে। তার চেহারায় অসহায়ত্ব নিমিষে এক কঠোর ও আত্মবিশ্বাসী রূপে রূপান্তরিত হলো। তিনি আর এক মুহূর্ত নষ্ট করলেন না। শাড়ির ভাঁজ থেকে একটি বিশেষ কার্ড বা পরিচয়পত্র বের করলেন। সেটি অত্যন্ত দৃঢ়তার সাথে সুপ্রকাশ সাহেবের মুখের সামনে ধরলেন। পরিচয়পত্রটির উপরে বড় বড় অক্ষরে লেখা ছিল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং নিচে ঝলঝল করছিল তার নাম, মনিকা দাস। হ্যাঁ, এই মেয়েটি কোনো সাধারণ অসহায় নারী ছিলেন না। তিনি ছিলেন এই জেলার নবনিযুক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ডিএম। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে শুনছিলেন যে স্থানীয় থানাগুলিতে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হয়। এই অভিযোগের সত্যতা নিজ চোখে যাচাই করার জন্যই তিনি আজ কোনো প্রটোকল বা নিরাপত্তা ছাড়াই একদম সাধারণ মানুষের ছদ্মবেশে রাস্তায় বের হয়েছিলেন এবং ভাগ্যের পরিহাসে সত্যি ছিনতাইয়ের শিকার হন। পরিচয়পত্রটি দেখা মাত্রই সুপ্রকাশ সাহেবের চোখের মনি স্থির হয়ে গেল। তার কপালের চামড়া কুঁচকে গেল এবং মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। এতক্ষণ সেই সুপ্রকাশ সাহেব চেয়ারে রাজকীয় ভঙ্গিতে বসেছিলেন। তিনি যেন এক নিমিষে পাথরের মূর্তিতে পরিণত হলেন। তার সারা শরীর ভয়ের চোটে কাঁপতে শুরু করলো। মনিকা দাস টেবিল চাপড়ে গর্জে উঠলেন। তার সুকণ্ঠ পুরো থানায় প্রতিধ্বনিত হতে লাগলো। কি ভেবেছিলেন আপনি? একজন সাধারণ মেয়ে থানায় এসে কাঁদছে দেখে তাকে যা খুশি তাই বলবেন? টাকা ছাড়া আপনারা ফাইল ধরেন না। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় তাদের সেবা করার জন্য, তাদের উপর জুলুম করার জন্য নয়। মনিকা দাসের গলার আওয়াজ শুনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তড়িঘড়ি করে নিজেদের ঘর থেকে দৌড়ে এলেন। ডিএম সাহেবকে এই অবস্থায় দেখে ওসির হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি সারসার করতে করতে স্যালাড ঠুকলেন। মনিকা দাস ওসির দিকে তাকিয়ে অত্যন্ত কঠোর ভাষায় বললেন, আপনাদের থানায় এ ধরনের নোংরামি চলছে আর আপনি নিজের এসসি রুমে বসে আছেন। আপনার এই অফিসারের সাহস কত বড় যে তিনি একজন ভুক্তভোগীর কাছ থেকে 50,000 টাকা ঘুষ চান এবং টাকা না দিলে লকআপে ভরার হুমকি দেন। আপনাদের মতো কিছু অসৎ এবং লোভী মানুষের জন্য আজ পুরো পুলিশ বিভাগের উপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যাচ্ছে। সুপ্রকাশ সাহেব তখন ওসির পিছনে এসে হাত জোড় করে কাঁদছিলেন। তিনি আমতা আমতা করে বলছেন, ম্যাডাম আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। আমি বুঝতে পারিনি যে আপনি। চিনতে পারেননি মানে? মনিকা দাস তাকে থামিয়ে দিয়ে বললেন, তার মানে আমি ডিএম বলে আপনি আমার পা ধরছেন? আর যদি আমি সত্যি কোনো সাধারণ পরিবারের মেয়ে হতাম তবে এতক্ষণে আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দিতেন। অপরাধ আপনি আমার সাথে করেননি, অপরাধ আপনি করেছেন এই চেয়ারটার সাথে, এই ঊর্ধ্বের সাথে। মনিকা দাস ওসির দিকে ঘুরে তাৎক্ষণিক নির্দেশ দিলেন, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে অর্ডার দিচ্ছি এই অফিসারকে এখনই চাকরি থেকে সাসপেন্ড বরখাস্ত করা হোক এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষকে হেনস্থা ও ঘুষ দাবির অপরাধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করুন। আমি নিজে এ মামলার তদারকি করব। ডিএম সাহেবের আদেশে শোনা মাত্রই অন্য দুজন পুলিশ সদস্য এগিয়ে এসে সুপ্রকাশ সাহেবের কোমরের দড়ি এবং হাতে লোহার হাতকড়া পরিয়ে দিলেন। যে সুপ্রকাশ সাহেব কিছুক্ষণ আগে ক্ষমতার দম্ভ দেখাচ্ছিলেন তাকে আজ অপরাধীর মতো মাথা নিচু করে লকআপে দিকে হেঁটে যেতে হলো। থানার ভিতরে উপস্থিত সাধারণ মানুষ এবং অন্যান্য সততার সাথে কাজ করা কর্মচারীরা এই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং সমস্বরে হাততালি দিয়ে ডিএম মনিকা দাসের এই
ন্যায়নিষ্ঠা পদক্ষেপকে সাধুবাদ জানালেন। ঘটনাটির পর মনিকা দাস তার কার্যালয়ে ফিরে যান এবং দ্রুত শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জরুরি বৈঠক ডাকেন। তবে এই পুরো ঘটনাটি আমাদের সমাজের এক গভীর ক্ষতকে আমাদের সামনে উন্মোচিত করে। আজকের দিনে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কত শত ফালতু ভিডিও, ট্রোল বা বিনোদনমূলক কন্টেন্ট দেখে সময় নষ্ট করি। সেগুলোতে লক্ষ লক্ষ লাইক, কমেন্ট আর শেয়ার হয়, কিন্তু যখন অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কোনো বাস্তব গল্প, সততার কোনো উদাহরণ বা সমাজকে জাগিয়ে তোলার মতো কোনো শিক্ষণীয় ঘটনার সামনে আসে, তখন মানুষ তা এড়িয়ে যায়।